ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত বানচালের ষড়যন্ত্র বন্ধ হবে না, শঙ্কা বিএনপি নেতাদের। ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি। দুঃশাসন প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এনসিপি নেতা আক্তার হোসেনের। গণঅভ্যুত্থানের পর দখলমুক্ত হয়েছে ইমামবাড়া। হাসিনা পালিয়ে গেছেন এবং সেই সময়টাতেই বেদখল হওয়া জায়গা আমাদের শিয়া সম্প্রদায়ের ভাইয়েরা তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। গণঅভ্যুত্থানের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফিরবে পুরানো সমস্যাগুলো মনে করেন প্রধান উপদেষ্টা। বললেন, লক্ষ্য অর্জনের কাছাকাছি সরকার। Election will end everything from our side. So everything will go into the hands of the people who are elected. Imagine you have the election without doing other two things. Then you go back to the same old problem. ঠাকুরগাঁওয়ের সরকারি গোডাউনের ৪৫ টন চাল নিয়ে চালবাজি, যমুনার অনুসন্ধানে দুর্নীতি আর সিন্ডিকেটের কারসাজি, থামা চাপা দিতে ঘুষের প্রস্তাব। আমরা খেয়াল করতে পারবো না। না 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 একদমই নো 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 নো। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার ঘটনায় বাড়িতে মাতম। স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন মিনারুল, ধারণা পুলিশের। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে, বাট আমরা আরও ওনার পোস্টমর্টেম বা অন্যান্য ইনভেস্টিগেশনগুলো করলে আমরা শিওর হতে পারব। লালমনিরহাট কুড়িগ্রামের নদ নদীর পানি কমলেও নিম্নাঞ্চল এখনও তলিয়ে। চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ায় পদ্মাপাড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। আলাস্কায় ট্রাম্প পুতিন বহুল আলোচিত বৈঠক আজ। যুক্তরাষ্ট্রের সাথে নতুন পারমাণবিক চুক্তির ইঙ্গিত রুশ প্রেসিডেন্টের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। জেল জীবনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপর নির্যাতন ও অমানবিক আচরণের সঙ্গে জড়িতদের বিচার দাবি করল বিএনপি। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে নেতারা অভিযোগ করেন, কারাবন্দী থাকাকালে বিএনপি চেয়ারপারসনকে ভুল চিকিৎসা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তাদের মতে, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন ঘিরে শঙ্কা আছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। 15 আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন করে বিএনপি, কিন্তু 2015 সালের পর থেকে খালেদা জিয়ার জন্মদিন ঘিরে বাড়তি কোনো আনুষ্ঠানিকতা কিংবা কেক কাটা থেকে বিরত থেকেছে দল, যেটিকে রাজনৈতিক শিষ্টাচারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন হিসেবেই গণ্য করে নেতাকর্মীরা। খালেদা জিয়ার 81তম জন্মদিন ও বিগত সব আন্দোলন সংগ্রামে হতাহতদের স্মরণ করে দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। তারই অংশ হিসেবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচিতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বক্তব্যে নেতারা বলেন, এখনও গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রেখেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খাদ্যদ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি। 51 জন কারাগারে রাখা হয়েছিল, ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে যেতে না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। আপোষের নেতৃত্বে তিনি অভিষিক্ত মাদারক ডেমোক্রেসি হিসাবে, কিন্তু যত রক্ত ঝরুক, যত জীবনই যাক, এখনো গণতন্ত্র আমাদের হাতের নাগালের বাইরে। বিএনপি নেতাদের মতে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নানান শঙ্কা ও সংশয় রয়েছে। আমরা সতর্ক সজাগ থাকবো এবং কারো পাতানো ফাঁদে বা কারো পাতানো কথার উত্তর দিয়ে যাতে গণতন্ত্রে ভুলণ্ঠিত না হয়
এবং নির্বাচনটা সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে যেন নতুন করে কোনো চক্রান্তের ফাঁদ পেতে কেউ সফল না হতে পারে। যদি আমরা দেশের বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, শহীদ জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, তাহলে আমরা জনগণের মন জয় করার চেষ্টা করব। এমন কিছু করব না যাতে জনগণ অসন্তুষ্ট হয় বা জনগণ ভীত সন্ত্রস্ত হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তাঁর রাজনৈতিক শিষ্টাচার, সহনশীলতা ও গণতন্ত্রের প্রশ্নে আপোষহীনতা অনুসরণে কর্মীদের প্রতি আহ্বান জানান শীর্ষ নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা অত্যন্ত দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতা সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি জিয়া পরিবারের জন্য দোয়া করা হয়। এছাড়াও মহান মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের মাগফিরাত কামনা করা হয়। নানান আনুষ্ঠানিকতায় চেহলাম পালন করেছে শিয়া সম্প্রদায়। ইমাম হুসাইনের শাহাদাত এবং কারবালা যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে দিনটি শোকের দিন হিসেবে পালন করে তারা। দোয়া অনুষ্ঠান সহ নানা আনুষ্ঠানিকতা পালন করেন শিয়া সম্প্রদায়ের মানুষ। বিকেলে অনুষ্ঠান স্থলে গিয়ে এনসিপি নেতারা ভবিষ্যতে যাতে কেউ শেখ হাসিনার মতো দুঃশাসন প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। হোসেনি দালানে শোকাবহ পরিবেশ। শিয়া সম্প্রদায়ের জন্য দিনটি শোকের। কারবালা যুদ্ধে শহীদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার অনুসারীদের শহীদ হওয়ার ৪০তম দিন আজ। তাদের স্মরণে শোকের দিন হিসেবে পালিত হয় চেহলাম, যেখানে কোরআন তেলাওয়াত এবং দোয়ার মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এই ৪০টা কার শুধু ইমাম হুসাইনের জন্য নয়, এই ৪০টা ৭২ জন শহীদের জন্য তত্ত্বাবধায়ক ইন্তজাম করা হয়েছে। দুপুরবেলা থেকে যে জুমার নামাজ হয়েছে, তারপরে আজকে আমাদের মিলাদ আছে, সন্ধ্যা পরে মাতাম আছে, মার্সি আছে। আমরা সুন্নি ভাই, শিয়া ভাই, কিন্তু আমরা সবাই মিলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই। এই যে মিছিল বের হয় অনেক ভালো লাগে দেখতে, এর জন্য আমরা দেখতে আসি, অনেক দূরের থেকে আসি। আমরা ছেলেরা আজাদারি করে, মনটা সবার কষ্ট থাকে, শোক পালন করি আমরা। চেহলাম উপলক্ষে বিকেলে হোসেনি দালানে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরিদর্শন শেষে সদস্য সচিব বলেন, ৫ আগস্টের পর দখলদার আওয়ামী লীগের হাত থেকে দখল মুক্ত হয়েছে ইমামবাড়া। ভবিষ্যতে যেন আর কেউ দুঃশাসন প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। হাসিনা পালিয়ে গেছেন এবং সেই সময়টাতেই বেদখল হওয়া জায়গা আমাদের শিয়া সম্প্রদায়ের ভাইয়েরা তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। সামনের বাংলাদেশে আর যেন কেউ হাসিনার মতো দুঃশাসন নিয়ে আসতে না পারে, ইয়াজিদের মতো দুঃশাসন নিয়ে আসতে না পারে, সেই কারণেই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সামনের বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব, এই আমাদের প্রত্যাশা। চেহলাম উপলক্ষে হোসেনি দালান থেকে বের হয় একাধিক মিছিল। আশপাশের কয়েকটি সড়ক ঘুরে তারা আবারও জড়ো হন হোসেনি দালানে, পালন করেন নানা আনুষ্ঠানিকতা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পুরানো সমস্যাগুলো ফিরে আসবে, এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মালয়েশিয়ায় সফরকালে কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। জানান, দায়িত্ব নেওয়ার পর যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তার কাছাকাছি অন্তর্বর্তী সরকার। চীন, পাকিস্তানের পাশাপাশি ভারতের সাথেও ভালো সম্পর্ক রাখতে চায় দেশ, এমনটাও জানান তিনি।
3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠকে অংশ নেন তিনি। একই সাথে সই করেন 5টি সমঝোতা স্মারক। মালয়েশিয়ায় থাকাকালীন সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ কে একান্ত সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকার প্রধান। গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, সংস্কার ও নির্বাচন সহ নানা ইস্যুতে খোলামেলা কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। During the uprising, put them into these 3 categories: the reform, and trial, and election. সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় দায়িত্ব নেওয়ার পর 1 বছর পার হয়েছে। এই সময়ের মধ্যে অন্তত 4টি লক্ষ্য পূরণের কথা ছিল, সেগুলো কতটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে? প্রধান উপদেষ্টা জানান যে লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়েছিল সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছে সরকার। We are on the way. It's not supposed to be absolutely complete at any time, but we are bringing it to a closure, coming close to achieving the goals that we set for ourselves. One was the reform. Lots of things to be reformed because the system that we had, the political system and also election system and so on, all rigged. ডক্টর মোহাম্মদ ইউনুস জানান অঙ্গীকার ছিল গণ অভ্যুত্থানের সময় জাতির যে আকাঙ্ক্ষা তা নিশ্চিত করা। তাই গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচনই এখন লক্ষ্য। তবে আশঙ্কা গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া ভোট হলে বাংলাদেশ আবারও ফিরবে পুরনো সমস্যাগুলো। Just imagine if we started with the election, we don't need reform. We don't need the trial because election will end everything from our side. So everything will go into the hands of the people who are elected. Imagine you have the election without doing other 2 things. Then you go back to the same old problems. প্রশ্ন করা হয় শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা নিয়ে। এছাড়া ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার ব্যাপারেও প্রশ্ন করে সিএনএ। Kind of get into a battle trying to get Hasina out of India. We said you can keep her. Our trial will go on. Trial will decide what happens to her. But in the meantime, she should not be given any chance to destabilize Bangladesh. এ সময় ভারত, চীন ও পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। জানান ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় অন্তর্বর্তী সরকার। Definitely we have a good relationship. Pakistan, China also would like to have good relationship with India. We never said we don't want to have good relationship. Simply saying what are the problems. জাতীয় নির্বাচনের পর সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। My job is to make sure a decent, acceptable, clean, enjoyable election takes place. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানানোর সময় হেনস্থার শিকার হয়েছেন কয়েকজন। এ সময় 2-1জনকে মারধরও করেন সেখানে উপস্থিত জনতা। তারা বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেন অপ্রীতিকর কিছু ঘটাতে না পারে সেজন্যই তাদের অবস্থান। ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধুর ভাঙা বাসভবনের সামনের সড়কের 2 পাশেই পুলিশের ব্যারিকেড। 15ই আগস্ট ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ব্যবস্থা। তবে সকাল থেকে শ্রদ্ধা জানাতে সেখানে বিচ্ছিন্নভাবে উপস্থিত হন কিছু মানুষ। আগারগাঁও থেকে শ্রদ্ধা জানাতে আসা এক নারীকে জনতা ও পুলিশ ভেতরে প্রবেশ করতে দেয়নি। তার সঙ্গে বাকবিতণ্ডাও হয়। এক পর্যায়ে সেখান থেকে তাকে বের করে রিকশায় তুলে দেওয়া হয়। ফুল দিতেছি বঙ্গবন্ধুর মৃত্যু দিবস আজকে 15ই আগস্ট। আজকে আমি ফুল দেবো এখানে। আমার ফুল গিলে ফেলাই দিচ্ছে। আমার ফুল কেন ফেলাইলো? আমার ফুল কেন ফেলাইলো? আমি কি মিছিল মিটিং করতেছি? তাকে যে আজকে এই দিনে হত্যা করছে তার সব পরিবারকে নির্মমভাবে এখানে শহীদ করা হয়েছে। এক রিকশা চালক ফুল নিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসেন। উপস্থিত সাধারণ মানুষের সাথে তর্কাতর্কির জেরে তাকে মারধর করে পুলিশে দেওয়া হয়। আমি সাধারণ একজন রিকশা চালক, আমি ঢাকা শহরে রিকশা চালাই। এখানে আসার দাবিটা কি আপনার? আমার কোনো দাবি নেই ভাই, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, তার প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি।
তাছাড়া আমি কোনো দলকে ভালোবাসি আমি এখানে আসিনি ভাই, এটাই আমার বড় পরিচয়। এখন ঘরছে আমি একটা ফুলের তোড়া নিয়েছিলাম শাহবাগ থেকে 400 টাকা দেখিনি ভাই, আমার বহুত কষ্টের টাকা, আমি সারাদিন ইনকাম 400 টাকা করতে পারি না ভাই। এই দেখেন আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে, তাছাড়া রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত নাই। আমি বহুত কষ্টের টাকা দিয়ে ফুল কিনে নিয়েছি, আমি কোনো রাজনীতি কোনো দলের টাকা নিয়ে আসিনি ভাই। সাধারণ জনতার দাবি যে স্বৈরাচারের পতন হয়েছে তাদেরকে আর ফিরতে দেওয়ার সুযোগ নেই। 16 বছর ফুল দিছেন, এখন আর ফুল দেওয়ার দরকার নাই। আপনি ফুল দেওয়ার আসছেন কেন? আবার নেতৃত্ব পালাইছে। সাধারণ মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হয়েই তারা কিন্তু 32 নম্বরটা ভাঙছে। মহিলার মাধ্যমে ফুল দেয়া, এক রিক্সাওয়ালা, এক হুজুর, এদেরকে সামনে দিয়ে, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ গেম। পুলিশ বলছে 15ই আগস্ট ঘিরে ধানমন্ডি 32 নম্বর এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। রুটিনকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটাই নেওয়া হয়েছে, আর আমাদের হয়তোবা কিছু বাড়তি ফোর্স আমরা মোতায়েন করছি এটাই। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ধানমন্ডি এলাকা থেকে সন্দেহজনকভাবে 6 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আগামী বছরের ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, কোনো শক্তি এটি প্রতিহত করতে পারবে না, এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নিজ জেলা মাগুরায় যান তিনি। অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত শেষে গণমাধ্যম কর্মীদের বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এরই মধ্যে সম্পৃক্ত সব দপ্তর কাজ শুরু করেছে। বর্ষা শেষ হলে সেপ্টেম্বরের মধ্যেই পাড়া মহল্লায় নির্বাচনের আমেজ দেখতে পাবে জাতি। ম্যান্ডেট নিয়ে জনগণের দুয়ারে যাবে সম্ভাব্য প্রার্থীরা। ভোটের সময় নিয়ে কারো সংশয় থাকলে সেটি কেটে যাবে তখনই। এ সময় একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে সবাই একসাথে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ফেব্রুয়ারির এই রোজা শুরু হওয়ার আগেই ইলেকশন হবে এবং ইলেকশন কমিশন খুব অতি শীঘ্রই, ওনারা তো বলেছেন বোধহয় ডিসেম্বরে তফসিল ঘোষণা করবেন, এবং তার আগে যে ইলেকশনের প্রিপারেশনের যে কাজগুলো সেগুলো ওনারা খুব শীঘ্রই শুরু করবেন। বর্ষাটা শেষ হবে আর দেখবেন যে পাড়ায় মহল্লায় নির্বাচনের আমেজ নেমে এসছে। যারা যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট তারা দুয়ারে দুয়ারে যাবেন ভোটের জন্য। নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গার শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ধর্মোপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরের ঘর এলাকায় অদ্বৈত মন্দির কমপ্লেক্সে নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচন ঘিরে এরই মধ্যে পুলিশের প্রশিক্ষণ, সদস্য বিন্যাস নিয়ে কাজ শুরু হয়েছে। সরকার ঘোষিত সময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর অন্তর্বর্তী সরকার তার পুরনো ঠিকানায় চলে যাবে বলেও জানান তিনি। আমরা আশাবাদী, ইতিমধ্যে পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর কতজন লোক থাকবে, পুলিশের বিন্যাস, এগুলো কাজ শুরু হয়েছে পূর্ণোদ্যমে। তো আমাদের প্রত্যাশা আমরা ঘোষিত সময়ে তারিখে আমরা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারব। সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার কোনো পরিস্থিতি এখন নাই এবং মানুষের মধ্যে সচেতনতা আসছে। রাজশাহীতে একে পরিবারের 4 সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় বাড়িতে চলছে শোকের মাতম। মরদেহের পাশ থেকে মিলেছে একটি চিরকুট, তাতে উল্লেখ রয়েছে ঋণের কারণে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মিনারুল। যদিও পুলিশ জানিয়েছে তদন্ত শেষে বেরিয়ে আসবে রহস্য। পবার বামুনশিকড় গ্রাম মিনারুলের বাড়ি জুড়ে চলছে আহাজারি। পরিবারের 4 সদস্যর মৃত্যুতে শোকস্তব্ধ পাড়া প্রতিবেশীরাও। স্বজনরা জানান, মিনারুলের পরিবারের 2 সন্তান আর স্ত্রী। সকালে অনেক ডাকাডাকির পরও কারো সাড়া শব্দ মিলছিল না। দরজা ভেঙে ভেতরে ঢুকে 4 জনেরই মরদেহ দেখতে পান তারা। তাদের মধ্যে 3 জনই পড়েছিলেন বিছানায়, আর মিনারুল ঝুলছিলেন রশিতে। রাত্রিরে ঘুমাচ্ছে, আমরাও ঘুমাচ্ছি এনে। সকালবেলা উঠে ডাকছি, মানুষ নাই। চাতাল দুইটি দেখছি, আমার ঋণ পাতি কিছু ছিল। ক টাকা যে ঋণ করে যাবো ভুলেন। দরজা চারিদিক বন্ধ, আমি দরজা বাইরেছি, দরজা ভাঙি বাইর করছি, আমার বেটা লটিছে চাতাল দুটি।
মরদেহগুলোর পাশেই পড়েছিল চিরকুট। তাতে লেখা ঋণ ও অভাবের জন্যই স্ত্রী এবং 2 সন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন মিনারুল। স্বজনরা জানান ঋণ শোধ করতে এর আগে জমি বিক্রি করেছিলেন মিনারুল। পাশাপাশি তিনি মাদক ও জুয়ায় আসক্ত ছিলেন বলেও জানান স্বজনরা। ঋণের টাকা পয়সা 5 বছর আগে এরকম ঋণ ছিল শুনে 5 বছর আগে ওর মা বাপেরাও মাটি বেচে 1.5 লাখ টাকা দিয়েছে, আমি 60,000 টাকা দিয়েছি। কিস্তি মিস্তি ধার ধর করে চলতে ধার ঋণ। আর বাবা দেখ ধরে কদিন ধরে টাকা, আর আব্বা পায়নি। মেলা মানুষের কাছে কথা রাইতে বলে কেউ মোবাইল করে বিলে যে তোর আব্বার সাথে গেছিল টাকা দিল না, তারপর থেকে আর বলে কার সাথে কথা হয়নি। ধার লোনের টাকা লাভেরপুর বাড়তেই থাকে। শাশুড়িটা বিক্রি করে মাটি টাকা দিয়েছে, বাপে বিক্রি করে মাটি বিক্রি করে টাকা দিয়েছে, তাও শোধ হয়নি। মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। আরএমপি কমিশনার জানান তদন্ত শেষে বেরিয়ে আসবে রহস্য। চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডির ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন। ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে, বাট আমরা আরও ওনার পোস্টমর্টেম বা অন্যান্য ইনভেস্টিগেশনগুলো করলে আমরা শিওর হতে পারবো। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। লালমনিরহাট ও কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও চরাঞ্চল ও নিচু এলাকা নিমজ্জিত বানের জলে। ভোগান্তি থেকে মুক্তি মেলেনি নদী তীরবর্তীদের। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। এদিকে পদ্মার পানি বেড়ে প্লাবিত কুষ্টিয়া আর চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। ডুবে আছে কুড়িগ্রামের চরাঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি। বিপদসীমা সমানে বইছে দুধকুমার নদের পানি। তিস্তা, ধরলা আর ব্রহ্মপুত্রে পানি কিছুটা কমলেও এখনও তলিয়ে নদী তীরবর্তী নিচু এলাকা। আর কয়েকদিন পানি থাকলে সব ক্ষেত নষ্ট হয়ে যাবে, আমার অনেক ক্ষতিতে পড়ে যাবো। হাঁস মুরগি গরু ছাগলে খুব অসুবিধায় আছি, আর 2-4 দিন থাকলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে আর কি। হাট বাজার করতেছি নৌকা দিয়ে। টানা 2 দিন ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তার পানি। ভোগান্তি কমেনি উঁচু এলাকায় আশ্রয় নেওয়া মানুষের। এখনও মুক্তি মেলেনি জলবন্দী অবস্থা থেকে। নিমজ্জিত ভাটিতে থাকা লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরের অন্তত 20টি গ্রাম ও নিম্নাঞ্চল। জলমগ্ন অন্তত 7,000 পরিবার। পানির চাপে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। 2-1 দিন অবস্থান করার পর নেমে যাওয়ার পরে এখানকার আমন চাষিরা তারা ধান লাগাইছে, ধানগুলো সব পলিতে নাই মিশিয়ে গেছে। পদ্মার পানি বেড়ে প্লাবিত কুষ্টিয়ার দৌলতপুরের 4 ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দী প্রায় 40,000 মানুষ। এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে 16টি বিদ্যালয়। ডুঙ্গাতে আমরা পার হয়ে আসলাম, এখন আমাদের রইল মেডিকেলে যাওয়ার সমস্যা। আমরা এখনো ডেন্টাল লেভেল থেকে প্রায় 86 সেন্টিমিটার নিচে আছি। তো আমাদের ফ্লাড ফোরকাস্টিং এর রিপোর্টে দেখা যাচ্ছে যে আগামী 5 দিন পর্যন্ত পানি বাড়ার সম্ভাবনা নাই, পানি স্থির থাকতে পারে আর কি। পদ্মা আর মহানন্দার পানিতে ডুবেছে চাঁপাইনবাবগঞ্জের নিচু এলাকাও। সেই সাথে কিছু এলাকায় দেখা দিয়েছে ভাঙন। আগামী 2 দিন পানি কমার পর আবারও দেশের প্রধান নদ নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এবার এক চালবাজির গল্প শোনাবো আপনাদের। সরকারি গুদামের চাল ঠাকুরগাঁও থেকে আসার কথা ছিল ঢাকায়, কিন্তু সেই চাল মিলল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। অবশ্য ঢাকা থেকে জানানো হলো 45 টন চালই বুঝে পেয়েছে তেজগাঁও সিএসটি। কিভাবে এমন অসাধ্য সাধন হলো নাহিদ হোসেনের ক্যামেরায়, সেটাই জানাচ্ছেন তাজনুর ইসলাম। জুন মাসের 12 তারিখ ঠাকুরগাঁও খাদ্য গুদাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সরকারি চাল বোঝাই 2টি ট্রাক। নম্বর ঢাকা মেট্রো ট 20-67-60 ও 20-67-61। প্রতিটি ট্রাকে 22.5 টন করে মোট চাল চাপানো হয় 45 টন। একদিন পর 14 জুন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামে ভাই ভাই হাস্কিং মিলের গুদামে পাওয়া যায় মোট 57 টন চাল, যার মধ্যে ছিল ঠাকুরগাঁও খাদ্য গুদামের সিলমারা 1492টি বস্তা, প্রতি বস্তায় 30 কেজি করে, মোট প্রায় 45 টন চাল সেখানে। কিন্তু এগুলো তো ঢাকায় যাওয়ার কথা, তেঁতুলিয়ায় এলো কি করে?
তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের এই অভিযানের সময় গুদামের বাইরে রাখা ছিল একটি ট্রাক, যার নম্বর ঢাকা মেট্রো ট 20-6761। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক নিয়ে পালায় চালক। তবে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই ট্রাক ও চালককে শনাক্ত করা হয়। চালক জানান, ঢাকা মেট্রো ট 20-6760 নম্বরের ট্রাকও একই জায়গায় চাল নামিয়েছে। এত বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদের ঘটনায় ভাই ভাই হাস্কিং মিলের মালিক শহীদুল ও ম্যানেজার সাদেকের নামে মামলা করেন তেঁতুলিয়া এলএসডির অপারেশন ইনচার্জ রুবেল আলম। বিল খুলতে বললে তারা অস্বীকৃতি জানায়, ওইখানে যারা লেবার ছিল। এরপরে ঘুরতে ঘুরতে সবগুলো রুম খোলার পরে দেখি যে আমাদের ঠাকুরগাঁও সদর এলএসডি লেখা চাউলের বস্তা আসছে। দেখার পরে বিষয়টা সন্দেহজনক হয়, কারণ চটের বস্তায় তো চাউল অন্য কোথাও থাকার কথা না। আর চটের বস্তায় চাউল যদি থাকেই, সেখানে কি হিসেবে বিতরণ করা হয়েছে সেটার স্টেনসিল মারা থাকে, কিন্তু এখানে কোনো স্টেনসিল নাই। আমার হাতের এই কাগজটি পাওয়া গেছে ঠাকুরগাঁও এলএসডি থেকে, যেখানে পরিষ্কার করে ট্রাক দুটোর নম্বর আর তাতে চাপানো চাউলের পরিমাণ লেখা রয়েছে। সেদিন সেখান থেকে মোট 45 টন চাল ট্রাকে তোলা হয়েছিল। কাকতালীয়ভাবে পঞ্চগড়ের তেঁতুলিয়াতেও প্রায় 45 টন চাল উদ্ধার করা হয়েছিল, সেটি লেখা রয়েছে মামলার এজাহারে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী আবার ট্রাক দুটোর নম্বরও মিলছে হুবহু। ঠাকুরগাঁওয়ের এত চাল তেঁতুলিয়ায় গেল কেমন করে, এই প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে যায় ঠাকুরগাঁও এলএসডিতে। ক্যামেরার সামনে কোনো তথ্য দিতে রাজি নন অপারেশন ইনচার্জ আসাদুজ্জামান। একই মালবোঝাই ট্রাক তেঁতুলিয়ায় যায় কি করে, এ প্রশ্নে তার উত্তর, মালবোঝাই ট্রাক গোদামের গেট পার হওয়ার পর তার দায়িত্ব শেষ। গাড়িটা বের হয়ে তো সবই ডাউনের দিকে ওই কিন্তু তো আমরা খেয়াল করতে পারবো না, ডানে গেল না বামে গেল না উত্তরে গেল না দক্ষিণে গেল, ওই কথা বলবো না। যদিও সরকারি বিধি বলে অন্য কথা, সেটি উত্থাপনের পর তড়িঘড়ি করে শেষ করেন আলাপ। এক পর্যায়ে নিজের দায় এড়াতে টিম যমুনাকে টাকাও সেধে বসেন এলএসডির পরিদর্শক। না 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 একদমই তেঁতুলিয়ায় মজুদ থাকা বিপুল পরিমাণে চালের বাজার মূল্য প্রায় 24 লাখ টাকা। এবার ঘটনাস্থল তেঁতুলিয়ার আজিজ নগরে টিম যমুনা। যার গুদামে এখন পড়ে আছে জব্দ হওয়া চাল, তেঁতুলিয়া এলএসডির ওসি রুবেল আলমের এমন ভান যেন কিছুই জানেন না তিনি। এদিকে ঠিকাদার প্রতিষ্ঠান কুষ্টিয়া ট্রেডিং এজেন্সির প্রতিনিধি শফিকুল ইসলাম তখনও জানেন না এ নিয়ে কাজ করছে টিম যমুনা। বলেই বসলেন নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে 2 ট্রাক চাল। গাড়িতে চলে গেছে, আমাদের মাল রিসিভ হয়ে গেছে, আমাদের মালের কোনো সরকারি মাল তো রিসিভ হয়ে গেছে। আপনাদের গাড়িগুলো কি যমুনা ব্রিজ দিয়ে যায় নাকি ফেরি দিয়ে যায়, কাজিরহাট দিয়ে? কোন দিক দিয়ে যায় সেটাও বলতে পারবে। তো বেশি মাল নিলে আপনারা ওই ব্রিজ দিয়ে কি ফেরি হয়ে যায়। তেজগাঁও সিএসডি চাল যেখানে আসার কথা, তাদের দাবি চাল এসেছে। 45 টন চাল বুঝে পাওয়ার রিসিভ কপিও দেখান পরিদর্শক নজরুল ইসলাম। তবে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি নন তিনি। অথচ চালগুলো সব জব্দ হয়েছে তেঁতুলিয়ায়। দরজা বন্ধ করতে হবে। ট্রাকগুলো চাল নিয়ে ঢাকায় আসতে যমুনা সেতু অথবা কাজিরহাট ফেরিঘাট দিয়ে ঢুকতে হয়। ফেরিঘাটে 12 জুন থেকে 14 জুন সমস্ত টিকিট ঘেঁটে খুঁজে পাওয়া যায়নি ওই দুটো ট্রাক পার হওয়ার কোনো তথ্য। কাজিরহাট আরিচা অঞ্চল দিয়ে আপনাদের অনুসিদ্ধান্তের যে গাড়ি দুটির নাম্বার 20-6760 এবং 20-6761 নম্বরের গাড়ি আমাদের মেমোরিতে বা নথিতে কোনো জায়গায় পারাপার হয়েছে এরকম কোনো রেকর্ড আমাদের নাই। তাহলে কি সেতু দিয়ে গেছে? যমুনা সেতু দিয়ে 6 চাকার ট্রাকে 22 টনের বেশি মালামাল পার করার কোনো সুযোগ নেই। টোল প্লাজার তথ্যও বলছে সেতু পার হয়নি ওই 2 ট্রাক। ওই জায়গা থেকে নিয়ে আপনার ওই যে ইশা আনলোড করতে আর কি তেতুলিয়া শহরে 20-6761 তেজেতে তো গেছে গাড়ি। আপনি ওই জায়গায় কর্মী দেখেন, তেজেতে কর্মী দেখেন। আপনি গেছিলেন কিনা? আপনি সিএসডি থেকে আপনি গেছেন? হ্যাঁ সিএসডি তো আমি অনেকবারই গেছি ভাই। এখন কোন দিনের যে ভাই, এখন প্রশ্ন হলো, যদি ধরা না পড়তো এই 45 টন চাল তাহলে কি হতো? তেঁতুলিয়ার পরিদর্শক রুবেল আলমের কাছ থেকে জানা গেল খাদ্য গুদামের অন্ধকার কিছু গল্প। অবশ্যই আপনার মাল আপনি যদি আমাকে না বলেন যে আমি আপনাকে অফার করলাম স্যার চালটা বেশি দিয়ে আপনাকে 40 টাকা
আমি ঠিক আছে চাল লেগে ইনভয়েস হলো 5 কোটি ভি ইনভয়েস চালান দিতাম ফার্স্ট সেকেন্ড থার্ড যে ঠিকাদার তার হাতে দেওয়া সে মধ্যে মাল আর ইনভয়েস পৌঁছায় আমি পেয়ে গেলাম মাল পাচ্ছি। চাল আটকের পর গ্রেফতার হয়েছিলেন ভাই ভাই হাস্কিং মিলের ম্যানেজার সাদেক। এখন অবশ্য জামিনে রয়েছেন তিনি ও মিলের মালিক শহীদুল। এ ধরনের ঘটনার আড়ালে কত চালান যে খোলা বাজারে বিক্রি হয়ে যায় তার কোনো ইয়ত্তা নেই, অথচ এই চাল থাকার কথা গরিবের পাতে। তদন্ত হয়, তবে সাজার তেমন কোনো নজির নেই। লোভের ঊর্ধ্বে উঠে কেউ কি দায়িত্ব নেবেন গরিবের চালের? তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সুনামগঞ্জের দোয়ারা বাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জেরে 2 জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর ও জিগারগাঁও গ্রামে 2 দফা সংঘর্ষ হয়, এতে 2 গ্রামের 2 জন মারা যান, আহত হন 5 জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, খেলার মাঠে স্থানীয় আকবর ও মতিনের 2 ছেলে বিবাদ ও মারামারিতে জড়ায়। পরে এতে 2 পক্ষ হয়ে জড়ায় অন্যরা। এই ঘটনার পরে আকবরের লোকজন মতিনকে মারধর করলে তিনি মারা যান। পরে মতিনের অনুসারীরা আকবরকে মারধর করলে তারও মৃত্যু হয়। এই ঘটনা এখনও মামলা হয়নি, কাউকে আটক করেনি পুলিশ। জয়পুরহাটে কাউন্সিলকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় পুলিশ সহ 7 জন আহত হয়েছে। বিকেলে ছাত্রদলের কলেজ কমিটির কাউন্সিল ঘিরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে একটি দল সকাল থেকেই অবস্থান নেয় ক্যাম্পাসে। বিকেলে কাউন্সিলের জন্য কেন্দ্রীয় নেতাদের বসার কথা থাকলে উত্তপ্ত পরিস্থিতির কারণে তা বাতিল হয়। পরে ছাত্রদলের আরেক পক্ষ মিছিল নিয়ে কলেজ গেটে যায়। সেখানে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। আহত হয় 1 পুলিশ কর্মকর্তা সহ 6 ছাত্রদল কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর আহতদের হাসপাতালে পাঠায় পুলিশ। সিলেটের সাদা পাথর থেকে লুঠাবা পাথরের 1 লাখ ঘনফুট এখন পর্যন্ত উদ্ধার করা গেছে, যদিও লুট হয়েছে 1.5 কোটি ঘনফুট পাথর। যেসব পাথর এরই মধ্যে চূর্ণ করা হয়ে গেছে তা বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে প্রশাসন। যদিও অভিযানের সময় মিলগুলোতে কাউকে পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা ডেমরা থেকে উদ্ধার করা হয় 40,000 ঘনফুট পাথর। 2 দিনে সিলেট থেকে উদ্ধার হয়েছে আরও আনুমানিক 7,000 ঘনফুট। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে সাদা পাথর স্পটে পর্যটকদের ভিড় ছিল অন্যান্য দিনের তুলনায় বেশি। ভয়াবহ পাথর লুটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে তারা। জন্মাষ্টমী উপলক্ষে 2 দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি। প্রথম দিন শনিবার বিকেল 3টায় পলাশীর মোড়ে জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করবেন 3 বাহিনী প্রধান। জন্মাষ্টমী উপলক্ষে সাংবাদিকদের সাথে পূজা উদযাপন কমিটির মত বিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। উদ্বোধনের পর মিছিলটি পলাশী মোড় থেকে বিভিন্ন পয়েন্ট ঘুরে পুরানো ঢাকায় বাহাদুর শাহ পার্কে শেষ হবে। দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত হবে 19 আগস্ট। জন্মাষ্টমীর আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না, সেটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও আশ্বস্ত করা হয়েছে। চিরাচরিত পলাশীর মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন হবে, যা এবার এক নবযুগের সূচনা করবে। এই ঐতিহাসিক মিছিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মাননীয় সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, মাননীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, মাননীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নবম পদাতিক ডিভিশনের মাননীয় জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। যুক্তরাষ্ট্রের সাথে নতুন পারমাণবিক চুক্তির ইঙ্গিত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের আগে পুতিন শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রশাসনের প্রচেষ্টার প্রশংসাও করেন। ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের পাশাপাশি আলোচনা হবে 2 দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়েও। এদিকে ট্রাম্পের আশা, চুক্তিতে সম্মত হয়ে শান্তি প্রতিষ্ঠা করবেন পুতিন। দাবি, তিনি প্রেসিডেন্ট না হলে পুরো ইউক্রেনই দখলে নিত রাশিয়া। বিশ্বের সবচেয়ে শক্তিধর 2 দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক। গত 3.5 বছর ধরে চলা ইউরোপের সবচেয়ে বড় সংকট ইউক্রেন যুদ্ধ ইস্যুতে হবে আলোচনা। সঙ্গত কারণেই বর্তমানে ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে আলোচনা তুঙ্গে। কি সিদ্ধান্ত আসতে পারে তাদের সরাসরি সাক্ষাতে
ইউক্রেন যুদ্ধের জেরে তলানিতে ঠেকেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক, যার জেরে দুই দেশ স্থগিত করেছে একের পর এক চুক্তি। তবে এবার আশার কথা শোনালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচিত বৈঠকের আগে জানালেন কৌশলগত অস্ত্র নিয়ে নতুন চুক্তি হতে পারে মস্কো ওয়াশিংটনের মধ্যে। আমেরিকার বর্তমান প্রশাসন শত্রুতা সংকট বন্ধের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে চুক্তিতে পৌঁছানোর জন্য বেশ উদ্যমী ও আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে, যাতে রাশিয়া ও ইউরোপের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তির প্রতিষ্ঠা করা যায়। তাদের সাথে কৌশলগত আক্রমণাত্মক অস্ত্র নিয়ন্ত্রণে চুক্তিতে পৌঁছানো গেলে এই শান্তি আরও দৃঢ় হবে। কোন চুক্তির কথা বলেছেন পুতিন সেটি স্পষ্ট না করলেও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া অধিকাংশ সমঝোতা হয়েছে পারমাণবিক অস্ত্র ইস্যুতে। আর তাই বলা হচ্ছে ভয়াবহ এই অস্ত্র নিয়েই নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে পারে দুই দেশ। এদিকে আশার বাণী শোনাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পও। তার প্রত্যাশা শান্তি প্রতিষ্ঠা করবেন পুতিন ও জেলেনস্কি। জানান দ্বিতীয় দফায় জেলেনস্কিকে সাথে নিয়ে পুতিনের সাথে বৈঠক করবেন তিনি। আশা করছি ফলপ্রসূ একটি বৈঠক হতে যাচ্ছে। ধারণা করছি পুতিন ও জেলেনস্কি শান্তি প্রতিষ্ঠা করবে। আমার মনে হয় প্রেসিডেন্ট পুতিন একটি চুক্তিতে পৌঁছাতে চান। আমি যদি প্রেসিডেন্ট না হতাম তাহলে তিনি পুরো ইউক্রেন দখল করে নিতেন। ক্রেমলিন জানিয়েছে ট্রাম্প পুতিন বৈঠকে অগ্রাধিকার পাবে ইউক্রেন ইস্যু, তবে আলোচনা হবে অন্য বিষয়েও, যার মধ্যে অন্যতম দুই দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়ন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন দেশটির একঝাঁক উচ্চ পদস্থ কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ, অর্থমন্ত্রী অ্যান্টন সিলভানোভ এবং ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। তবে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন না যুদ্ধবন্ধে প্রধান মধ্যস্থতাকারী ভ্লাদিমির মেডেনস্কি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেবে 5 উচ্চপদস্থ প্রতিনিধি। ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী এরই মধ্যে মস্কোর নুকোভো বিমানবন্দর থেকে আলাস্কার সামরিক ঘাঁটির উদ্দেশ্যে উড্ডয়ন করেছে একটি রুশ সরকারি উড়োজাহাজ। তবে বিমানটিতে কে বা কারা ভ্রমণ করছেন তা অস্পষ্ট। আর দর্শক, এ ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।